বলেই কল কেটে দিল। আয়েশার কণ্ঠে ছিল চরম আকুতি। এবার আদনানকে খারাপ লাগা গ্রাস করতে থাকলো। আরেকটি সিগারেট জ্বালালো সে। আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, পৃথিবীতে সবচেয়ে কঠিন হচ্ছে মানুষকে বোঝা। পরদিন রাত 12:49 আবার আয়েশার ফোন বেজে উঠল। আয়েশা ধরতেই আদনান বলল, ছবিগুলো কি নেবেন নাকি ডিলিট করে দেব? হ্যাঁ, পাঠিয়ে দিন। টাকা লাগবে। টাকা লাগবে মানে? গুনে গুনে 233টা ছবি তুলেছেন আমার ক্যামেরা দিয়ে। ও, কত টাকা? 30,000। 30,000? হ্যাঁ, আমি প্রফেশনালি ফটোগ্রাফি করি। এমনিতে 50,000 টাকা নেই, তবে বন্ধু এবং শত্রুদের ক্ষেত্রে ডিসকাউন্ট দিই। এত টাকা তো আমার কাছে নেই। তাহলে ছবিও পাবেন না। আচ্ছা আচ্ছা, শুনুন, ইনস্টলমেন্টে টাকা দেওয়া যাবে? আদনান মুখ চেপে হেসেই যাচ্ছে, তবে আয়েশাকে সেটা বুঝতে দিচ্ছে না। সে বলল, পুরো টাকাটাই মকুব করা যায়, তবে একটা শর্ত আছে। এতদিন যা যা করেছেন সব কিছুর জন্য সরি বলেন। কাল তো বললামই সব দোষ আমার। কিন্তু সরি তো বলেননি। ও আচ্ছা, সরি ফর এভরিথিং। এবার কি ছবিগুলো দেবেন? টাকা লাগলে টাকাটাও দেব। শুনেই আদনান শব্দ করে হেসে উঠল আর বলল, দিচ্ছি। আর শুনেন, আপনি কানা বয়রার সাথে গাধা। শুনেই আয়েশার চোখ বড় বড় হয়ে গেল। তবে সে কিছু বলল না, ফোন কেটে দিল। আদনান ফোন কেটে হেসেই চলেছে, আর আয়েশা বুঝে উঠতে পারছে না কেন তাকে গাধা বলা হলো। এভাবে কেটে গেল আরও 1 মাস। এই 1 মাসে আদনান আর আয়েশার একবারও দেখা হয়নি, তবে আনন্দের সাথে দেখা হয়েছে ক্যাম্পাসে 2-1 বার। আদনানকে ভাবাচ্ছে এই বিষয়টা, তবে সে এই ভাবনাকে তার মাথায় চড়তে দেয়নি। অন্যদিকে আয়েশার মিড টার্ম পরীক্ষা শেষ আজ। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে কোনো পরীক্ষা অনেক সময় নিয়েই শেষ হয়। প্রায় 20 দিন পর আয়েশা স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে। 4 ঘন্টা পরীক্ষা আর 3 ঘন্টার যাতায়াত, সব কিছু এতদিন তার জীবনকে বিষাদ করে তুলেছিল। ঘরে ঢুকলেই শান্তি। বাসের জন্য অপেক্ষারত অবস্থায় বাসায় গিয়ে আগামী 1 মাসের জন্য বাহিরের জগৎ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে ভাবল। আদনান, বলো আব্বু। আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। আদনানের বাবা শেখ আবদুল্লাহ সাহেব আমতা আমতা করে বলছেন, কি এমন বলবে যে এত আমতা আমতা করছো? কিছু কিছু বিষয় থাকে যেগুলো সন্তানের সাথে সরাসরি কথা বলা যায় না। কি ব্যাপার বলো তো? তুমি কি আবার বাবা হতে চলেছ? শেখ আবদুল্লাহ এবার রেগে গেলেন, ধমক দিয়ে বললেন, বেয়াদব ছেলে, কি বলছো তুমি? আমার বাবা হওয়ার বয়স এখন? বাবা হওয়ার বয়স তোমার। তুমি বন্ধুদের দেখেছো? কয়েকজনের তো 2টি করে বাচ্চাও আছে, আর তুমি এখনো বিয়েই করলে না। শোনো, বেশি বয়স হলে কিন্তু আজকালকার মেয়েরা আর পছন্দ করে না। আদনান আয়েশ করে সোফায় হাত পা ছড়িয়ে বলল, আসলে আগুনে ঘি না ঢাললে আগুন ঠিকমতো জ্বলে না আব্বু, বুঝলে? এই যে তুমি আমতা আমতা করছিলে, আমি একটু ঘি ঢেলে দিলাম, আর তারপর পরই তুমি অনর্গল তোমার মনের কথা বলে দিলে। তুমি কি মানুষ হবে না? তুমি বয়স দেখেছো তোমার? 28 বছর হয়ে গেছে, আর এই বয়সে তুমি বাবার সাথে মশকরা করছো? মাত্র 28? তুমি যে 33 বছরে আমার 20 বছরের মাকে বিয়ে করেছো সেটা, আর এখন জ্ঞান দিচ্ছ যে বেশি বয়স হলে মেয়েরা পছন্দ করবে না। আদনানের না, তোমার ছেলেকে সামলাও, ওর মুখ আমি কাঁচি দিয়ে কেটে ফেলবো। আদনানের বাবার আওয়াজ পেয়ে আদনানের মা আঁচলে হাত মুছতে মুছতে ঘরের দিকে আসলেন। কি হয়েছে কি? আদনানের মা বলে উঠলেন, তোমার ছেলের মুখে আমি সেলাই করে দেবো। কি যাতা বকছে ও? কি রে আদনান বাবা? কিছুই না আম্মু, আব্বুকে সাহায্য করলাম, উনি এখন উল্টা আমাকে ঝাঁজ দেখাচ্ছেন। বলেই চলে যাচ্ছিল আদনান, হঠাৎ থেমে বলল, আব্বু, আমি কিন্তু মানুষ, আর আমি যদি মানুষ না হই, আমাকে যে জন্ম দিয়েছে সেও। কথা শেষ না করতেই শেখ আবদুল্লাহ সাহেব নিজের পায়ের স্যান্ডেল আদনানের দিকে ছুঁড়ে মারলেন। আদনান দৌড়িয়ে বের হয়ে গেল রুম থেকে। আদনান চলে যাওয়ার পর আদনানের বাবা তার মাকে সব বলল। তখনই আদনানের মা বলে উঠল, যেমন বাপ তেমন ছেলে। শেখ আবদুল্লাহ সাহেব অন্য ধরনের লোক। সেও ছেলের মতো রসিকতা প্রিয়, তবে মাঝে মধ্যে বিগড়ে যান। বয়সের তাড়নায় মেজাজ এদিক সেদিক হয়। তাছাড়াও একমাত্র ছেলে দেশ ছেড়ে এতদিন অন্য দেশে ছিল, এতে সামান্য অভিমানও জন্মেছে তার।
কিন্তু সব কিছুর ঊর্ধ্বে স্ত্রী আর ছেলেকে নিজের জীবনের সবচেয়ে বেশি ভালোবাসেন। মাঝে মধ্যে ব্যাপক ঝগড়া হয় তাদের, কিন্তু কথাই আছে, ঝগড়া ভালোবাসাকে আরও গভীর করেন। তোর কোনো ছেলেই কি পছন্দ হবে না? আম্মু, এদের বয়স দেখেছো আর আমার বয়স দেখেছো? বলে উঠল আয়েশা। ছেলেরা একটু বয়সে বড়ই হয়। তাই বলে এত বড়? আর কি দেখে ভালো লাগছে তোমার এদের? আম্মু, আমি বিয়েতে অমত করিনি। আমি দেখতে অসুন্দর বলে আমি যাকে তাকে বিয়ে করতে পারি না। আমরা তোকে যার তার হাতে তুলে দিব? আম্মু, যাও এদিক থেকে প্লিজ। আয়েশার মা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। মেয়ের বিয়ে নিয়ে তিনি খুব চিন্তায় আজকাল। আশপাশে সব মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, শুধু তার মেয়েরই হচ্ছে না। কারণ এই সমাজে কালো মেয়েদের দাম নেই। মুখে সবাই বলে কালো, ফর্সা, খাটো, লম্বা সব উপরওয়ালার ইচ্ছায় হয়, তবে বাস্তবে সেই বিষয়ে আমল কেউ করে না। নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার লড়াই করে যেতে হয়। আর লড়াই করার জন্য তথাকথিত অসুন্দর মেয়েরা নিজেদের অসুন্দরের ছাপকে দূরে সরিয়ে কীভাবে সবচেয়ে ভালো কিছু আদায় করে নেওয়া যায় সেই চেষ্টাই করা উচিত। আর সেই চেষ্টাই করে যাচ্ছে আয়েশা। এখানে 7টা মেয়ের ছবি আর বায়োডাটা আছে, দেখে দে। রোকেয়া বেগম আদনানের খাটের ওপর ছবি এবং বায়োডাটার খাম রেখে বেরিয়ে গেলেন। আদনান খামটা হাতে নিয়ে দেখে নিল সব ছবি একবার। পরক্ষণেই মুচকি হেসে রেখে দিল সাইড টেবিলে। বিছানায় আধা শোয়া হয়ে ফেসবুক ওপেন করেই একটা স্ট্যাটাস দিল। অ্যাডভেঞ্চার প্রেমীরা সবসময় কিছু না কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেই থাকে। কখনো পাহাড়ের চূড়ায়, কখনো সমুদ্র তলদেশে, কখনো বন জঙ্গলে, আর কখনো নিজের জীবন নিয়ে। জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করাটা সবচেয়ে বেশি অ্যাডভেঞ্চারাস। স্ট্যাটাস দিয়ে নিজ রুম থেকে বেরিয়ে মার রুমে গেল। মা তখন টিভিতে খবর দেখছেন আর বাবা বন্ধুদের সাথে হাঁটতে গেছেন। গিয়ে মায়ের কোলে মাথা রাখলো। রোকেয়া বেগম ছেলের মাথায় হাত বোলাতে থাকলেন। অনেকদিন পর ছেলেকে এভাবে পেয়েছেন। বাড়ি ফেরার পরও তাকে পাওয়া যায়নি কাছে। এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছে। নিজের ছেলের কপালে চুমু খেয়ে আবার হাত বোলাতে লাগলেন। আদনান কিছুক্ষণ চুপ থেকে তার মাকে বলল, মা, বল, ছবিগুলো দেখেছিলি? হ্যাঁ দেখেছি। কাকে পছন্দ হলো? এই দেখো একে। দিনের পর দিন কাটছে। আদনানের দিন কাটছে আত্মীয় স্বজনের বাসায় ঘুরে ফিরে। আপাতত কাজ এবং বিয়ের ব্যাপারে কোনো শোরগোল নেই। এই কয়দিনে এত দাওয়াত খেয়েছে, এতদিন সে যে নিজেকে মোটা মনে হচ্ছে। 19শে ফেব্রুয়ারি যেখানে ভালোবাসার মাসে কপত কপতিরা প্রেমে মজে আছে, সেখানে আদনান নতুন জিম জয়েন করেছে। সামনে বিয়ে শাদী করবে, নিজের যত্ন নেওয়াই দরকার। মোবাইলে গান ছেড়ে সেটি সাউন্ড বক্সের সাথে কানেক্ট করে গান শুনছে এবং পুশ আপ করছে। তার পেশিবহুল শরীর দিয়ে অনবরত ঘাম ঝরছে। তাকে নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ বলা চলে। গালে চাপদাড়ি, অগোছালো চুল, ফর্সা মায়াবী চেহারা, আর সবচেয়ে ভালো দিক হচ্ছে তার প্রাণবন্ত হাসি। পাশে এক্সারসাইজ করা রমণীরা তার শরীরের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। আদনানের সেখানে ভ্রুক্ষেপ নেই। সে আনমনে গান শুনছে আর এক্সারসাইজ করছে। তখনই বিকট আওয়াজে তার ফোন বেজে উঠল। নাম্বার খেয়াল না করেই ফোন ধরে ফেলল সে। ভুলেই গেছে তার ফোন সাউন্ড বক্সের সাথে কানেক্ট করা। ফোন রিসিভ হওয়ার পর উচ্চ শব্দে হ্যালো আওয়াজ শোনা গেল। আদনান লাফিয়ে ফোনটি সাউন্ড বক্স থেকে খুলে হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ হ্যালো। আমি আপনার সাথে দেখা করতে চাই। কথাটা শুনেই আদনান আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেল। আর একটু হলে সেই চরম সীমা থেকে টুপ করে নিচে পড়ে যাবে। যেখানে একে অপরের সাথে দেখা হলেই কোনো না কোনো বিপদ ঘটে, সেখানে বিপদ নিজে জানান দিয়ে আসতে যাচ্ছে। এটা কি আসলেই হচ্ছে, না আদনান কোনো স্বপ্ন দেখছে? স্বপ্ন হলেই এটি দুঃস্বপ্নের চেয়ে কম নয়। ঝড় যেন তার কানে এসে বলেছে, আই এম কামিং বেবি। ভাবতে ভাবতে আবার ফোনের অপর পাশ থেকে আওয়াজ আসলো। হ্যালো, শুনতে পাচ্ছেন? আদনান ঘোর কাটিয়ে আরেকবার ফোনের স্ক্রিনে নাম্বার চেক করে নিল। হোয়াটসঅ্যাপে কলটি এসেছে। হ্যাঁ শুনছি, কিন্তু কেন বলুন তো? কি খিচুড়ি পাকাচ্ছেন মাথায়? আপনি জানেন না? আমাকে আপনার অন্তর্যামী মনে হয়? না বললে জানবো কি করে? আসলেই জানেন না নাকি অভিনয় করছেন? আরে আমার মা, আমি কি করে জানবো কি বলেছে? কিছু জানার কথা আমার? আমার জানা মতে আপনার সাথে আমার দেখাও হয়নি, ঝগড়াও হয়নি। এতদিন পর কোন বিষয় নিয়ে আবার উদয় হলেন আপনি? এবার আয়েশা থেমে গেল। পরক্ষণেই বলে উঠল, ঠিক আছে, আপনার কি সময় হবে? না।
ঠিক আছে। কারণ না বললে কেন দেখা করে বিপদ ডেকে আনবো? কারণটা দেখা করেই বলতে চাচ্ছিলাম। কবে দেখা করবেন? পরশু বের হব, 21শে ফেব্রুয়ারিতে। কোথায়? টিএসসিতে আসতে পারবেন? মাথা খারাপ? উত্তরা থেকে টিএসসি, তাও আবার 21শে ফেব্রুয়ারিতে? আমার অর্ধেক জীবন শেষ হবে আসতে যেতে, আর বাকি জীবন আসার পর আপনি শেষ করবেন। মোহাম্মদপুরে আসুন। আমি ধানমন্ডির পরে আর কিছুই চিনি না। ঢাকা শহরে থেকে কি উদ্ধার করলেন? আয়েশা চুপ করে আছে। আদনান আবার বলল, বিকালে আসতে পারবো না, সন্ধ্যায়। ওকে। ঠিক আছে, তাহলে সন্ধ্যা 6টায় টিএসসিতে দেখা হচ্ছে। 21শে ফেব্রুয়ারি আয়েশা 12টায় গোসল ছেড়ে একটি কালো রঙের ড্রেস পরে নিল, সাথে সাদা ওড়না। তার কোমর সমান লম্বা কালো চুল ছেড়ে কপালে কালো টিপের সাথে হালকা গোলাপি লিপস্টিক এবং তার সব সময়ের সঙ্গী চোখে পাওয়ারের চশমা লাগিয়ে বেরিয়ে পড়ল। একটাই প্রিয়ুর বাসার সামনে থাকা লাগবে, সেখান থেকেই তারা টিএসসি যাবে। প্রিয়ু আবার বায়না ধরেছিল আজ বের হওয়ার জন্য। তাছাড়া আজ আয়েশার আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। ঠিক 12:53 আয়েশা প্রিয়ুর বাসার সামনে, অথচ প্রিয়ু সব সময়ের মতো লেট। আয়েশা কাটায় কাটায় সময় মতো সব জায়গায় উপস্থিত থাকার প্রতিভা নিয়েই জন্মেছে। লেট করা জিনিসটা একদম তার অপছন্দ, আর তার পাল্লা পড়েছে এসব লেট লতিফের কাছে। 20 মিনিট পর প্রিয়ু এসে হাজির। তার আজকে টিএসসি স্কিপ করে চারুকলার দিকে গেল। আজ প্রচণ্ড মানুষের ভিড়, একদম অসহ্য লাগছে। আদনানের সাথে জরুরি দেখা না হলে কখনোই আজ তাকে বের করানো যেত না। ঘোরাফেরা শেষে সন্ধ্যা 6:33 কল আসলো আয়েশার ফোনে। নাম্বারটা আননোন হলেও আয়েশার বুঝতে সমস্যা হলো না কে কল করেছে। এই হ্যালো, কোথায় আপনি? টিএসসি। আয়েশা অল্প শব্দে বললে। আমি রোকে হলের সামনে, দ্রুত আসুন, আমার কাছে সময় নেই। আচ্ছা। ফোন রেখে আয়েশা প্রিয়ুকে বলল, তোরা যা, আমার একটু নীল খেতে কাজ আছে। তখন প্রিয়ু বলল, আমিও যাব, চল। না, আসলে আমার আন্টি আসবে, সেখান থেকে তার বাসায় যাব। অযথা তোকে উল্টো পথে নেওয়ার কোনো মানে হয় না। তুই যা, আমি রিক্সা নিয়ে চলে যাব। প্রিয়ুকে কোনো রকম বুঝ দিয়ে পাঠিয়ে দিল আয়েশা। হাঁটা ধরল রোকেয়া হলের উদ্দেশ্যে। রোকেয়া হলের সামনে দাঁড়াতেই দেখল দূরে কালো পাঞ্জাবি পরিহিত আদনান বাইকে বসে বাইকের চাবি ঘোরাচ্ছে আর সিটি বাজাচ্ছে। আয়েশা তার দিকে এগিয়ে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আমাকে দেখার জন্য ডেকেছেন? না মানে, কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার কাছে সময় নেই। আপনার সময় নেই তো আসছেন কেন? এদিকে অনেক মানুষ, চলুন অন্য কোথাও। অন্য কোথাও মানে? মানে আপনার চেনা জানার মধ্যেই, ধানমন্ডির দিকে। কেন? কেন মানে কি? আপনার চেহারা দেখে মনে হচ্ছে অনেক জটিল কোনো কিছু। বলেই বাইক স্টার্ট দিল। আরেকটি হেলমেট আয়েশার দিকে এগিয়ে দিয়ে বলল, উঠুন। আমি বাইকে যাব না। আমার মাথায় করে যাবেন? কি? চিন্তা করবেন না, আপনাকে তুলে নেব না। আপনার মতন দরজার মহিলাকে পাচার করা অসম্ভব। আমি রিক্সা নিয়ে আপনার পেছন পেছন আসছি। বলেই আয়েশা রিক্সা ডাক দিল, আর রিক্সাওয়ালা মামাকে বলল ওনার পেছন পেছন যান। তারা একটু রেস্টুরেন্টে ঢুকলো। প্রথমে আয়েশা ইতস্তত বোধ করছিল, কিন্তু আদনানের কাট কাট কথার জোরে আর পারেনি। মুখোমুখি বসে আছে তারা দুইজন। আয়েশা মাথা নিচু করে আছে। আদনান টেবিলে টোকা দিয়ে মেনু এগিয়ে দিয়ে বলল, অর্ডার করেন। আমি কিছু খাবো না। আপনি না খান, আমার অনেক খিদে পেয়েছে। আমি খাবো আর আপনি নজর দেবেন, পরে আমার পেট ব্যথা করবে। আমি নজর দেব না, আপনিই খান। দেখে তো মনে হচ্ছে দেশে দুর্ভিক্ষ চলে, বছরের পর বছর না খাও আপনি। জলদি অর্ডার করে ফেলুন তো, আর তর্ক করবেন না, কারণ এটা একটা রেস্টুরেন্ট। আমাদের তর্ক অনেক দূর গড়ায়, মনে আছে না? আসলেই আয়েশার বেশ খেতে পেয়েছে। আজ সারাদিন না খেয়ে আছে সে, তারপরও খাবার অর্ডার করতে নারাজ সে। পরে আদনান নিজেই অর্ডার করে দিল 2টি মাশরুম পাস্তা। আমি মাশরুম খাই না। কেন? এমনি খাই না। আর আপনার আমার জন্য অর্ডার করার দরকারটাই কি? বললামই তো খাবো না। আদনান সেদিকে তোয়াক্কা না করে ওয়েটারকে বলল, একটা মাশরুম চিকেন, একটা ঝাল দেবেন না, আর একটা দেবেন। আয়েশা চিকেনটাই ঝাল দেবেন শুনেই চমকালো। ভাবতে লাগলো উনি কিভাবে জানলো আয়েশা ঝাল খায়। এত ভাবার কিছু নেই, যারা ঝাল খায় তাদের মুখ ঝাঁঝরি হয়। এবার বলুন কি বলবেন। আয়েশা খানিকটা চুপ করে থেকে বলল, আপনার আম্মু আমাদের বাসায় আসছিলেন, জানেন? জানতাম না, আজকে সকালে জেনেছি। মোবাইলের দিকে নজর দিয়ে আদনান, এটা কি হওয়ার ছিল?
কেন হলো? আমিও জানি না কেন হলো, কিন্তু কথা পেঁচাবো না। আপনার কি মত? আমার মতো? হ্যাঁ, আপনার। আমি জানি না, আপনি আপনারটা বলুন। বিয়ে তো করাই লাগবে, আপনাকে হোক বা অন্য কাউকে। সমস্যা হচ্ছে আমরা পুরো পরিচিত, আর আমাদের পরিচয় পর্বটা মোটেও সুবিধাজনক না। আর যদি আপনার সাথে পরিচয় না থাকতো, সিচুয়েশনটা হয়তো অন্য হতো। সবার মধ্যেই ভালো খারাপ আছে, আমার আপনার সবার মধ্যেই আছে, কিন্তু দোষটা সময়ের। সময়টা ভালো হলে আজ আপনি আমি ভালো পরিচিত হতাম। সময় খারাপ বলে খারাপ। আর সবচেয়ে বড় কথা, আমার মাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সে যা বলবে আমি তাই করব। আয়েশা মাথা নিচু করে আজ আদনানের সব কথা শুনছে, কোনো প্রত্যুত্তর দিচ্ছে না, ঝগড়া হচ্ছে না, কারণ সেও জানে সময় বড্ড খারাপ জিনিস। বাসায় বাবা মা বিয়ের চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। এই সম্বন্ধ রিজেক্ট করলে হয়তো পরিবারের সাথে আয়েশার মান অভিমানের পালা শুরু হয়ে যাবে। হঠাৎ আদনানের আওয়াজে ঘোর কাটল। এবার বলুন, আপনার কি মতামত? আমাদের মতন মানুষের মতামত থাকতে নেই, বরং আপনি নিজেরটা খেয়াল করুন। অসুন্দর মেয়েদের নিয়ে সমাজে মুখ দেখানো অনেক ঝামেলার। রবিশ। কি বললেন? বলেছি রবিশ। আপনি তাহলে বিয়ে করতে চান? আমতা আমতা করে বলল আয়েশা। আমার মা রাজি, আমি রাজি। হাজারো চিন্তা অস্বস্তি ভিড় করলো আয়েশার মনে। কি বলবে বুঝতে পারছে না। তার সামনে বসা মানুষটি, যার সাথে তার কখনো ভালো সময় কাটেনি, সে নাকি তাকে বিয়ে করবে বলে রাজি হয়ে গেল। আপনি সময় নিন, আমি খারাপ মানুষ না, আমাদের সময়টা খারাপ ছিল। জীবনের এত বড় সিদ্ধান্ত এত সহজে নিয়ে নিলেন? সিদ্ধান্ত শব্দটা ভুলে সঠিক হয় না, মুখ্য হচ্ছে আপনি সিদ্ধান্তটার উপর কীভাবে আমল করছেন। আয়েশার নজর এদিক ওদিক বিচরণ করছে, স্থির থাকতে পারছে না সে। আদনানকে ইগনোর করার ট্রাই করছে। আদনানের চোখ আয়েশার ক্লান্ত মুখশ্রীর পানে। বড্ড ক্লান্ত তার চোখ। এটি শরীরের ক্লান্তি না, মনের ক্লান্তি। অনেক কিছু নিজের মধ্যে চাপা রেখেছে যেন সে। মায়াবী লাগছে যেমন সেদিন কলকাতায় শাড়ি পরিহিত অবস্থায় লেগেছিল, সেই দিনের মতোই। ওয়েটারের আওয়াজে ধ্যান ভাঙল আদনানের। আয়েশা খাচ্ছে না, খাবার নিয়ে নাড়াচাড়া করছে। খান, খাবার নষ্ট করা ভালো না। আয়েশা অল্প করে খেয়ে নিল। ওয়েটার বিল দিতেই আয়েশা থাবা বসালো সেই বিলে। তার হাত গিয়ে পড়ল আদনানের হাতে। তৎক্ষণাৎ হাত সরিয়ে বিলটি নিজের কাছে টেনে বলল, আমি দিচ্ছি। দরকার নেই, আজকে আমার ট্রিট উধার রইল, আপনার উপরই ট্রিট। বলেই নিজে বিল দিল আদনান। আপনার বিকাশ নম্বর দেন, আমি আমার ভাগের টাকা দিয়ে দিব। আমি কারো উধারই রাখি না। এত আত্মসম্মান? শুধু এটাই আছে, আর কিছুই নেই। আদনান বলল, হোয়াটসঅ্যাপ নাম্বারটাই বিকাশ নাম্বার। বলেই বেরিয়ে পড়ল তারা। আদনান জিজ্ঞেস করলো, কীভাবে যাবেন? বাসে। বাসা কোথায়? যাত্রাবাড়ির দিকে। বাসে উঠবেন কোথা থেকে? আমি যতটুকু জানি বাস যায় ধানমন্ডি থেকে। জানেন? তার মানে জাননি কখনো? না। চলুন নামিয়ে দিচ্ছি। না লাগবে না, শুধু এটুকু বললেই হবে বাস কোন পাশ দিয়ে যায়। আমিও তো জানি না। ও আচ্ছা, আসি, আমি নিজে খুঁজে নেব। বলেই হাঁটা ধরল। আদনান জানে সে খুঁজে পাবে না। বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আয়েশা অনেকক্ষণ হয়ে গেছে, বাস পাচ্ছে না। হঠাৎ পেছন থেকে বাইক এসে তার সামনে থামল। উঠুন, হাড়ি ঠাড়ি যাবেন, পরে আবার দোষ হবে আমার। অনেক জোরাজোরির পর আয়েশা বাইকে উঠে বসল। আদনান থেকে নিরাপদ দূরত্বে, গায়ের বাতাসও লাগতে দিচ্ছে না তাকে। ফ্লাইওভার দিয়ে দ্রুত গতিতে চলছে বাইক নিয়ে আদনান। ফেব্রুয়ারির হালকা ঠান্ডা বাতাস আছড়ে পড়ছে। এক অন্যরকম নতুন ভালো লাগার সৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে আয়েশার চুল তার ঘাড়ে মুখে এসে পড়ছে, তারপরও আদনানের কোনো পরিবর্তন নেই। অন্যদিকে আয়েশা ভাবছে কি সহজেই আদনান সব কিছু মেনে নিল। কেন মেনে নিল? সব যেন গোলমেল লাগছে। কেন নিয়তি আমাদের ভাবনা চিন্তার ঊর্ধ্বে কাজ করে? ভাবতে ভাবতে আয়েশাদের বাড়ির কিছু দূর আগে এসে থামল। বিদায় নিয়ে আয়েশা বাড়ির দিকে চলছে, তখন পেছন থেকে আদনানের ডাক পড়ল। শুনুন, তাড়াহুড়ার কিছু নেই, কোনো জোরও নেই। মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেবেন, লাগলে মাথায় পানি ঢালবেন। চললাম। দ্রুত গতিতে ছুটে চলল আদনান। আয়েশা পিছনে দাঁড়িয়ে। আজ তার মনে হাজার প্রশ্নেরা ভিড় জমাচ্ছে। অস্থিরতাকে অনেক আগেই সে ত্যাগ করেছিল। আজ সেই অস্থিরতা পুনরায় তার দরজায় কড়া নাড়ছে। তুই কি চাস তোর 35 থেকে 40 বছরের বুড়ো কাউকে বিয়ে করা লাগুক, যার অঢেল সম্পদ থাকবে কিন্তু ভালোবাসা বলে কিছুই থাকবে না?
শুধু থাকবে লালসা। আয়শা নির্বাক হয়ে বসে আছে ছাদে। এই কথার পিঠে কি বলবে? ভুল তো কিছু বলেনি জাবেদ ভাই। কি হলো, কথা বল। তুই তো সবসময় এমন ছেলে চাইতি যে কিনা প্রচুর এক্সট্রোভার্ট হবে, ঠিক তোর বিপরীত। কিন্তু ভাইয়া, তুমি জানো না ওনার সাথে আমার সাপে নেউলে সম্পর্ক। কথা শুনে হেসে দিল জাবেদ। অনেকক্ষণ যাবৎ হেসে যাচ্ছে। হাসি থামিয়ে বলল, গাধি মেয়ে, তুই কি ভাবিস তোদের এই সামান্য তর্কাতর্কি গুরুতর কোনো কিছু? আমি ফারিনের সাথে এর চেয়ে বেশি করি। এতে করে আমাদের সম্পর্ক আরো মজবুত হবে। একে ঝগড়া আক্রোশ বলে না রে পাগল, এটাকে খুনসুটিকে বলে। এটা গুরুতর বিষয় না হলেও এর চেয়ে গুরুতর বিষয় আছে। সেটা কি? আয়েশা হাত জাবেদের চেহারার সামনে রেখে তার চামড়ার দিকে ইঙ্গিত করে দেখালো। তুই আবার এসব নিয়ে পড়ে আছিস? ননসেন্স, রাবিশ কথাবার্তা। উনিও বলেছে এটা। কি বলেছে? রাবিশ। ওমা, কেন? আমি যখন বললাম কালো মেয়ে নিয়ে সমাজে মুখ দেখানো যায় না, এটা খুব কঠিন, তখনই আমাকে রাবিশ বলেছেন। খুব করে হেসে দিল আবার জাবেদ। হাসি থামিয়ে আয়েশার মাথায় হাত রেখে বলল, রাজি হয়ে যা, আমি গেলাম, আমার টিউশন আছে। জাবেদ চলে গেল। আয়েশা আকাশের পানে তাকিয়ে রইল। ভুল তো কিছু বলেনি জাবেদ ভাই। আদনানও কাল ভুল কিছু বলেনি। সব ভুল আমার। বিকেলের উষ্ণ হাওয়া তার চোখে মুখে স্পর্শ করে অনুমতি দিচ্ছে জীবনের নতুন অধ্যায় শুরু করার। গোধূলি সন্ধ্যা উপভোগ করে আয়েশা নিচে নেমে এলো। নেমেই মাকে ডাকলো। আয়েশার মা চা বানাতে বানাতে উত্তর দিলেন, কি হলো, চেঁচাচ্ছিস কেন? আম্মু, ওনাদের বলে দিও আসতে। কাদের? দূর থেকে অল্প ভাষায় এড়িয়ে যাওয়ার চেষ্টা ছিল, কিন্তু তার মাকে কাদের প্রশ্ন ছুড়ে দেওয়াতে বিরক্ত হলো সে। কাদের আবার? ওইদিন দেখতে আসলো যে। ঝাঁঝালো গলায় বলে উঠল। আয়েশার কথা শুনে আতিয়া বেগমের মনে শান্তির বাতাস বয়ে গেল। খুশিতে গদগদ করতে করতে ফোনের কাছে গেল। আদনানের মা যাওয়ার সময় নাম্বার দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন আয়েশার সাথে কথা বলে যেন তাকে জানানো হয়, তাহলেই তারা ঘরের পুরুষদের নিয়ে কথা পাকা করতে আসবেন। ফোন হাতে নিতেই ঘপ করে হাত ধরে ফেলল। আতিয়া বেগম চোখ তুলে তাকিয়ে দেখলেন আয়েশা। আতিয়া বেগম সন্দিহান দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে মারলেন। আবার কি হলো? বিপরীতমুখী প্রশ্নে আতিয়া বেগম আশ্চর্য হলেন। তো কবে দিব? কল দিও। আচ্ছা। আতিয়া বেগম মেয়ের দিকে হালকা হেসে উত্তর দিলেন। বাসায় ফিরে আদনান না খেয়ে মার সাথে দেখা করে রুমে চলে গেল। রাতে আদনান শুয়ে আছে বিছানায়। আজ আনন্দ নেই। আনন্দ তার নানি বাড়ি আছে। আদনানকে জোর করলেও ঢাকায় একটা দরকারই পড়ে গিয়েছিল, তাই আর যায়নি। আনন্দ এখনও আয়েশার বিষয়টা জানে না। জানলে সে 2 দিন মূর্তি হয়ে থাকবে, ট্রমায় চলে যাবে। হার্ট অ্যাটাক করার সম্ভাবনা 80%। এসব ভেবেই মৃদু হাসলো আদনান। আমার পরিবার আমার বিয়ের ব্যাপারে অনেক বেশি চিন্তিত। আম্মু মাঝে মধ্যে কান্নাও করে। আমি এসব নিতে পারি না। আপনারও সেম। আপনার মার কথা ফেলবেন না, আমিও না। সব মা চায় সন্তানের ভালো, ঠিক তেমনি আমার মাও। সে চায় মেয়ের একটা সুখের সংসার হোক। এর মধ্যে বয়স গড়িয়ে 23 হলো। সবকিছু ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে সুখের হোক আর অসুখের, সংসার হোক। এত রাতে মেসেজ করার জন্য দুঃখিত। পরপর 2টি মেসেজে টনক নড়ল আদনানের। ঘড়ির কাঁটা তখন 1-এর ঘরে। মেসেজ পড়ে কিছুক্ষণ ভাবলেশীন হয়ে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এত কথা বলা আদনান আয়েশার কথার প্রত্যুত্তরে আজ কি বলবে ভাবছে। মাথা হ্যাং হয়ে আছে তার। শরীর তার বড্ড ক্লান্ত। আজ শরীরের সাথে মনও ক্লান্ত। নিজের সিদ্ধান্ত নিয়ে ভাবল, আরেকবার তার ঝটপট কিছু না ভেবেই সিদ্ধান্ত করে কারো জীবন নিয়ে খেলছে না তো। এতদিন মাঝে মধ্যে মাথা খেয়েছেন, এখন মরার আগ পর্যন্ত খাবেন। কি জ্বালা, কি জ্বালা। লিখি মেসেজটা সেন্ড করে নেট অফ করে দিল। অফ করে হোয়াটসঅ্যাপে আনইনস্টল করে দিল। আয়েশা কি না রিপ্লাই দেবে সেই ভয়ে। আয়েশা এই মেসেজ পেয়েই রেগে গেল। তরতর করে আরেকটি মেসেজ লিখল। আপনি যদি আমার চুপ থাকার ফয়দা নিয়ে আমাকে যাচ্ছে তাই বলবেন ভেবে থাকেন, তাহলে আপনি ভুল। বলে সেও নেট অফ করে শুয়ে পড়ল। আর মনে মনে আদনানকে ইচ্ছে মতো গালি দিতে থাকলো। মধ্যে 2 দিন কেটে গেল। এর মধ্যে আয়েশার সাথে আদনানের কথা হয়নি। আনন্দরাও ফিরে এসেছে। আনন্দর মাকে জানানো হলেও আনন্দর থেকে আদনান লুকাতে বলেছে সবাইকে আয়েশার বিষয়টি। ব্রেকফাস্ট টেবিলে বসে আদনান আর তার বাবা মা নাস্তা করছেন। খাবার শেষে আদনান তার বাবার দিকে চা এগিয়ে দিয়ে রোকেয়া বেগমকে বলল,
আদনানের বাবা শুনুন, কাল 5 কেজি মিষ্টি, 6 থেকে 7 ধরনের ফল আর শুকনো খাবার আনবেন। আর কালকে আপনার যদি কোনো প্ল্যান থেকে থাকে এখন ক্যান্সেল করেন। রোকেয়া, তোমার মনে হয় না তোমার এই অসভ্য ছেলের জন্য অন্য কোনো মেয়ের কপাল পড়বে? আদনান ভ্রু কুঁচকে বাবার দিকে তাকিয়ে চা খাচ্ছে। আবার শেখ আব্দুল্লাহ সাহেব বলে উঠলেন, এমন খবিশ ছেলেরে মেয়ে দিবে ভাবতেই আমার মনটা আনচান করছে। তারা তো আর জানে না এই কোমল মুখশ্রীর পিছনে লুকিয়ে আছে একটা আস্ত বজ্জাত। আম্মু, তোমার স্বামীর জ্বলছে বুঝলে। আমাকে বিয়ে করতে দেখে তার মনে আবার বিয়ে করার শখ জাগছে। তোকে কি আমি আবার জুতোটা মারবো? এই থামো তো তোমরা, সকাল সকাল ফাইজলামি লাগিয়ে দিয়েছে। যা বলছি তাই যেন হয়। কাল জুম্মার নামাজ খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়ব। আমি ঝুমুরকে কল দিয়েছি, আনন্দ ঝুমুরকেও নিব, না হলে বাপ ছেলের একটা চুলো আস্ত রাখবো না আমি। অন্যদিকে এদের কাণ্ড দেখে শাইলা হাসছে। শাইলা তাদের বাসায় কাজে সাহায্য করে প্রায় 13 বছর ধরে। অনেক বিশ্বাসের পাত্রী সে এসব দেখে বলল, আদনান মনে মনে বলল, যেই জিনিসকে ঘরে আনছে মার আর আমার চুল ছেঁড়া লাগবে না, সে নিজে আমাকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে। আজ জুম্মা। আদনান সাদা পাঞ্জাবি পরে একেবারে বেরিয়েছে নামাজের উদ্দেশ্যে। এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে আদনানকে বলা হলো বড় গাড়িটা বের করতে, যেখানে 5 জন মানুষ অনায়াসে বসতে পারবে। সামনের সিটে আদনান ড্রাইভ করছে, সাথে আনন্দ। পেছনে আদনানের বাবা মা এবং আনন্দর মা। আনন্দর বাবা দুবাই থাকেন। শেখ আব্দুল্লাহ সাহেবেরা 2 ভাই 2 বোন। এই বোন সবার বড়, যে কিনা আগেই মারা গেছেন। বাকি আদনান এবং আনন্দর বাবা আর একজন ছোট্ট বোন। আদরের ছোট বোনকে 2 ভাই খুব কষ্ট নিয়ে খুলনা শহরে বিয়ে দিয়েছেন। গাড়িতে বসে সবাই যার যার মতন কথায় ব্যস্ত। আনন্দ আদনানকে প্রশ্ন করল, ভাইয়া ভাবিদের বাসা কই? জাহান নামে। বিয়ে করবা? এমন ভাষা নেই, ভাবি 2 দিনও থাকবে না, তোমার জ্বালায় ঘর ছাড়া হবে। কে কাকে ঘর ছাড়া করছে সেটা তুই গিয়ে বুঝতে পারবি। খুব আস্তে করে বলল আদনান। কি বললে? কিছু না, চুপ থাক, ড্রাইভ করতে দে। গাড়ি এসে থামলো আয়েশাদের বাড়ির সামনে। ভেতরে ঢুকতেই সবাই সবাইকে সালাম বিনিময় করলো। আনন্দ আদিল সাহেবকে দেখে বলল, হ্যাঁ আনন্দ, এসো এসো। আপনি এখানে কি করেন আঙ্কেল? আদিল সাহেব হেসে বলল, আমার বাসায় আমি থাকবো না? মানে আমরা তো এখানে ভাইয়ার জন্য পাত্রী দেখতে এসেছি। হঠাৎ আয়াজ এসে আনন্দর কাঁধে হাত রেখে বলল, পাত্রী দেখাবো। আঙ্কেল, পাত্রী আপনার কি হয়? মেয়ে হয়। আপনার না একটাই মেয়ে, সেটা আয়েশা আপু। মনে সবাই মিটিমিটি হেসে চলেছে। আনন্দ দাঁড়িয়ে গেল, অস্থির কণ্ঠে বলে উঠল, আপনার একটা মেয়ে, আর আমরা মেয়ে দেখতে এসেছি আদনান ভাইয়ের জন্য। পাত্রী আপনার মেয়ে হয়, তাহলে কি আয়েশা আপু? আমার হিসেব মিলছে না। এটুকু বলেই অজ্ঞান হয়ে গেল আনন্দ। আনন্দর মা ভয়ে কেঁপে ছেলের কাছে গেলেন। আনন্দকে ডাকতে শুরু করলেন। রুমে বিরাজমান সবার মুখে চিন্তা, শুধু আদনান তার হাসি চেপে আছে। এখানে হাসা যাবে না, যতই হোক অজ্ঞান হওয়ার ব্যাপারটা সিরিয়াস। এর মধ্যে হবু শ্বশুর বাড়ির লোকজনের সামনে একটু লেহাজ রাখাই লাগবে। কষ্ট করে হাসি চেপে আনন্দর মুখে পানি ছিটা মারল। আনন্দ ধীরে ধীরে চোখ খুলল। তাকে সোফায় মাথার পেছনে বালিশ দিয়ে বসিয়ে রাখা হলো। সে ঝিম মেরে বসে আছে। সবাই জিজ্ঞেস করছে কি হলো। আদনান বলল, ওকে একটু সময় দাও। আদিল সাহেব প্রেশার মাপার যন্ত্র এনে আনন্দের প্রেশার মাপতে লাগলেন। প্রেশার চেক করে যতটুকু বুঝলেন, হঠাৎ অপ্রত্যাশিত ঘটনার শিকার হয়ে বেচারা শক খেয়েছে। তেমন টেনশনের কিছুই নেই। হাতিয়া বেগমকে আদেশ করলেন ওকে একটু ঠান্ডা লেবুর শরবত দিতে। ইতিমধ্যে আয়েশার সর্বকনিষ্ঠ ভাই আনন্দর অবস্থার কথা জানিয়ে দিয়েছে আয়েশাকে। আয়েশা প্রথমে ভয় পেলেও ভাইয়ের হাসি দেখে সেও হেসে দিল। শরবত খেয়ে আনন্দ একটি মুখ খুলেছে। তখনই আদনান আনন্দর হাত চেপে বলল, একদম চুপ, তোকে সব বলবো, কিন্তু এখন একটা কথা বলবি না। হাসি খুশি থাক, ওকে? আয়েশাকে ডাকা হলো আজ। সে সাদা ও নীল রঙের একটি ড্রেস পরেছে। সবাইকে সালাম জানিয়ে মার পাশে গিয়ে বসলো। আদনান তার দিকে তাকায়নি একবারও, শুধু হাঁসফাঁস করে যাচ্ছে মুরব্বীদের সামনে। অন্যদিকে আনন্দ আয়েশা মুখোমুখি বসে। আনন্দ আয়েশার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে।
আনন্দর এমন অবস্থা দেখে আয়েশাও হাসি কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু মুখ চেপেও লাভ নেই। তার গালের টোল সব সময় আগে আগে জানান দেয় সে হাসছে। আদনানের বাবা বলে উঠল,